আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমি আজকে আসছি আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবের পক্ষে দুটি কথা বলার জন্য। সাল তখন 2011, বিএনপি তখন মোটামুটি বিধ্বস্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। একের পর এক নেতাকর্মী গুম হচ্ছে, কেউ ক্রস ফায়ারে পড়তেছে, বাকিরা জেলে, আর না হয় বিভিন্ন মামলা হামলায় দৌড়ের উপরে। এর মধ্যে প্রয়াত সাবেক বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মারা গেলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। এই প্রথমবার আসলে ওনার নামটা শুনলাম। বেশ হ্যান্ডসাম এবং ডিসেন্ট দেখতে, কথাবার্তা খুবই মার্জিত এবং রুচিসম্মত, চালচলনেও একটা খানদানি ভাব আছে। এক কথায় চোখে লাগার মতো ব্যক্তিত্ব। ওনার ব্র্যান্ড ইমেজ ঠিক বাংলাদেশের রাজনীতির সাথে যায় না। কেন যায় না? আপনি কাউয়া কাদেরের লুক বাদ দেন, জাস্ট কাউয়া কাদেরের কথাবার্তা, আচার আচরণের সাথে মির্জা ফখরুলের সাথে মিলান, তাহলেই পার্থক্যটা পরিষ্কার হবেন। আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর একটা অলিখিত রুল ছিল, তারা পার্টির শীর্ষ পর্যায়ের কেউ কখনো কারো গায়ে হাত দিবে না। তিনি দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যে দেশের সকল পলিটিক্যাল সেটেলমেন্ট এবং আন্ডারস্ট্যান্ডিং ভেঙে ওনাকে জেলে দেওয়া হয়। শেখ হাসিনা তখন পুরোপুরি স্বৈরাচার, পুলিশ প্রশাসন সবকিছুই নিজের কবজায় নিয়ে ফেলেছে। বিএনপির শক্তিও ততদিনে প্রায় শেষ। আমাদের নাসিরউদ্দিন পিন্টু ভাইকে জেলে মেরে ফেলা হলো। ঢাকার জাদরেল কাউন্সিলর জনাব চৌধুরী আলেমকে গুম করা হলো। সিলেটের আরেক জাদরেল নেতা ইলিয়াস আলীকে গুম করা হলো। চিটাঙ্গের রাজনীতিবিদ একা কাপাই দিত সক্ষম সালাউদ্দিন কাদের তখন জেলে। বিএনপির মাঠের শক্তি বলতে কিছুই নাই। আপনার অপোনেন্ট একটা রাজনৈতিক বিরাট শক্তিশালী রাক্ষস, কিন্তু আপনার কাছে ফাইট করার মতো কোনো টুল নাই। এই অবস্থায় দায়িত্ব নেওয়াটা সব দিক থেকেই একটা লুজিং কনসার্ট। গডফাদার মুভি তো দেখছেন, গডফাদার মুভির মধ্যে মাইকেল টম হ্যাগেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। টম হ্যাগেন বলে, আমার কি দোষ, আমারে কেন দায়িত্ব থেকে সরাচ্ছ? মাইকেলের উত্তর ছিল, তুমি ওয়ার টাইমের দায়িত্ব নেওয়ার জন্য না, তুমি শান্ত সমুদ্রের নৌকা চালানোর মতো মাঝি। আমরা বিভিন্ন সময় আড্ডা দিতাম বা আমার ফেসবুক ফ্রেন্ডের সাথে বলতাম যে মির্জা ফখরুল ইসলাম সাহেব আসলে ওয়ার টাইমের দায়িত্ব নেওয়ার মতো না। এত নম্র ভদ্র লোক দিয়ে চেষ্টা ট্রাইবাল জঙ্গলি রাজনীতিবিদকে রিড করা যাবে না। বাট এই লোকটা টিকে রইলেন, বিএনপিকে টিকে রাখলেন। একবার না, প্রায় 12 বছরের মতো জেলে গেলেন, রাস্তায় আওয়ামী লীগ বস্তিদের হাতে মাইরও খেলেন, তাও টিকে রইলেন। হ্যাঁ, আপনি যদি সরকার ফেলানোকে সফলতার একমাত্র মানদণ্ড হিসেবে দেখেন, তাহলে মির্জা ফখরুল হয়তো ব্যর্থ। কিন্তু ব্যাপারটাকে যদি হলিস্টিক দিয়ে দেখেন, যদি আওয়ামী লীগ বর্বরতাকে বিবেচনায় নেন, ভারতের মতো একটা জায়েন্টের নির্লজ্জ হস্তক্ষেপ ফ্রেশারকে কনসার্নে নেন, তাহলে এই অবস্থায় বিএনপির মতো একটা এত বড় একটা রাজনৈতিক দলকে ভাঙতে না দিয়ে টিকিয়ে রাখাকেও একটা সফলতা, বিরাট সফলতা বলে। 150-150-এর কাছাকাছি মামলা নিয়ে এই লোকটা ঘুরে বেড়াতেন, বক্তব্য দিতেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষকে ফাইট করতে বলতেন। 2 লাখ মামলা, 2000 নেতা কর্মী হত্যাকাণ্ডের শিকার হওয়ার জরাগ্রস্ত একটা দলকে নেতৃত্ব দিয়েছেন, উজ্জীবিত রাখার চেষ্টা করে গেছেন। এটা আমরা কয়জনে পারতাম? এখন দেশের অবস্থা পাল্টে গেছে। আমাদের কথা বলার শক্তি ফেরত এসেছে। এই শক্তি ফেরত আনার জন্য যারা 17 বছর ধরে লড়াই করলেন, তাদের অনেককেই এখন ভিলেন বানানো হচ্ছে। 5ই আগস্টের পরে এখন অনেকেই বিরাট বিরাট বিপ্লবী আমাদের সামনে চলে এসেছে। বাট এই প্রজন্মের রেয়ার ভদ্র রাজনীতিবিদটাকে যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, যেভাবে তার কমিটমেন্ট সততা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেটা দেখতেও অরুচি লাগে। আমি বিএনপি করি, আমার অবাক লাগে বিএনপি পন্থী ব্লগাররাও ওনাকে সেফগার্ড করতে সেভাবে এগিয়ে আসছেন না। চরম ধান্দাবাজের এই দেশে 17 বছরের দম বন্ধ করা অবস্থার মধ্যেও কিভাবে একটা দল ভাঙলো না, কিভাবে ক্ষমতা থেকে মাইলকে মাইল দূরে থেকেও বড় বড় নেতারা জেল জুলুমের শিকার হওয়াকে বেছে নিলেন, কিন্তু দল ত্যাগ করলেন না,
এটা নিয়ে হয়তো ভবিষ্যতে বিজনেস কেস স্টাডি হবে, অনেক অনেক বই লেখা হবে, কিন্তু এগুলো দেখার জন্য তখন মির্জা ফখরুল হয়তো থাকবেন না। কারণ আমরা জীবিত থাকা অবস্থায় কাউকে ইজ্জত দেই না, রাজনীতিবিদদের সমালোচনা হবে, এটা খুবই স্বাভাবিক। অনলাইনে যেভাবে কারণে অকারণে মির্জা ফখরুলের বেসিং চলছে তা দেখে বেশ ডিস্টার্বিং। তাই বলি, হাজার অ্যান্টি ফখরুলের কন্টেন্টের বিপরীতে আমার এই ছোট্ট ভিডিওটি থাকুক। আমি জানি আমাকে হয়তো এর জন্য অনেক গালাগাজ খেতে হবে, দালাল তেলবাজ শুনতে হবে, বাট তারপরেও সবার সত্য বলা উচিত। আমার খেয়াল আছে গণজাগরণ মঞ্চের উত্থানের সময় আমরা হাতে গোনা কয়েকজন যখন এর বিপরীতে লিখতাম, তখন অনেক হুমকি দুমকি খেতে হইতো। স্টেইং অন দ্য রাইট সাইড অব দ্য history may be punishing for the time being but rewarding on the long run. আমি মির্জা ফখরুলের প্রতি কৃতজ্ঞ, আমার বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে তার 17 বছরের লড়াইয়ের জন্য, অসংখ্য স্যাক্রিফাইসের জন্য, ওবায়দুল কাদের হাসান মাহমুদের বিপরীতে একজন সৎ সজ্জন রাজনীতিবিদ হয়ে থাকার জন্য। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।